আমরা যখন গ্রামে থেকে শহরে এসেছি গ্রামের ভাষায় ভুলে গেছি, গ্রামের ভাষা বলতে পারি না, দুই সাইডে বলো কথা বলতে পারি এই আর কি। এই হেবালা, ঠিক আছে, কুনু গেছিলা, এই ধরনের শব্দ এখন মানে আমরা নিজেরাই যেমন লজ্জা পাই, এই লজ্জা পাইতে পাইতে আরও আমাদের ভাষাটাকে মেরে ফেলেছি। ময়মনসিংহের ভাষা মূলত ওই আঞ্চলিক ভাষা, উপভাষা, এটা বঙ্গাল উপভাষা বলি বা গৌরীয় বা মাগধী প্রাকৃতের ভাষা বলি, এটির একটি সম্মিলিত একটা রূপ। ময়মনসিংহ অঞ্চলটা প্রাচীনতম একটি অঞ্চল। এই অঞ্চলে আমরা যদি দেখি অস্ট্রিক এবং দ্রাবিড় এই দুই মানে জাতির সবচেয়ে বেশি প্রাধান্য, তার মধ্যে সবচেয়ে বেশি অস্ট্রিক। এই অস্ট্রিকরা আর দ্রাবিড়রা মিলেই আমাদের সেই সিন্ধু সভ্যতা যেটা পাকিস্তানে বলি সেটার জনক বলা হয় এদেরকে, এরা তৈরি করেছে। ততদিনে আর্যরা এই ভারতবর্ষে প্রবেশই করে নাই, তার আগে এরা নগর সভ্যতা গড়ে তুলেছে, কৃষি সভ্যতা ডেভেলপ করেছে। আমরা সিন্ধু সভ্যতার মধ্যে সেই কৃষির উপকরণ পাই এবং নগর সভ্যতার অনেক নিদর্শন যেটা বিস্ময়কর সেটা আমরা পাই। পাশাপাশি যেটি পাই ভাষা, এই ভাষাগুলো আমরা যদি এখন যে দেশি শব্দ বলি পেট, চোলা, হ্যাঁ, ডাব, এই শব্দগুলো আমাদের একান্ত নিজস্ব, এগুলো কোনো সংস্কৃত ভাষা থেকে আসে। তখন সংস্কৃত ভাষা থেকে আমরা আস্তে আস্তে আমাদের মেধা দিয়ে সংস্কৃত শব্দ আমরা নিতে থাকি। আমরা হচ্ছি সেই নব্য ভারতীয় আর্য ভাষার মানুষ আর কি, ময়মনসিংহের মানুষ। এখন নব্য ভারতীয় আর্য ভাষা থেকে আসলো, ধরি যদি একটা শব্দ চন্দ্র, এটা হলো আমাদের বৈদিক শব্দ বা সংস্কৃত শব্দ, এটা ছিল প্রাচীন ভারতীয় আর্য ভাষার শব্দ। সেই চন্দ্র আমরা উচ্চারণ করতে পারিনি, বলছি চন্দ, এটা এসে মাগধী প্রাকৃত বা অন্যান্য প্রাকৃতে আইসা রফলা ছেড়ে দিয়ে একক ব্যঞ্জন লুপ করে দিয়ে সে একটা মধ্যপদস্থ একটা শব্দে রূপান্তর হয়েছে, মানে একটা পরিবর্তন এসেছে উচ্চারণ না করার মানে কারণে বা ব্যর্থতার কারণে, যাই বলিনি। চন্দ্রটা চান্দ হয়ে পরে শেষে চাঁদ বা চান হয়েছে। এই চাঁদ হওয়াটাই হচ্ছে আমাদের তদ্ভব বা খাঁটি বাংলা। তাহলে আমরা ময়মনসিংহ মানুষ কি দিয়ে কথা বলি? ময়মনসিংহ মানুষ কতগুলো উপভাষা দ্বারা মানে জারিত। আমরা যদি বিশ্লেষণ করি তাহলে বঙ্গাল বলে একটা মানে এই আঞ্চলিক ভাষাকে উপভাষা বলা হয় বা ডায়ালেক্ট বলা হয়। এই উপভাষাগুলো মধ্যে থেকে একটা বঙ্গাল মানে যদি বলি একটা উপভাষা, সেই উপভাষারই অনেকগুলো স্তর মধ্যে দিয়ে আমাদের উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম এগুলি যদি বিচার বিবেচনা করে আমরা ময়মনসিংহকে একটা অঞ্চলের ভাষা হিসেবে ব্যবহার করি। সেটার আবার লাগোয়া ব্যাপার আছে। যদি আমরা নেত্রকোনার দিকে যাই তাহলে সিলেটের উপভাষা পেয়ে যাই, কামরূপী ভাষা বেশি আসে। আমরা যদি আবার কুমিল্লার দিকে যাই তাহলে ত্রিপুরার ভাষা এই দিক দিয়ে ঢুকে পড়ে। আমরা যদি আবার পশ্চিম ময়মনসিংহ ব্রহ্মপুত্র এই পারে আসি তাহলে আমাদের ঢাকার উপভাষা ঢুকে পড়তেছে। আবার ওই কোনার দিকে যদি যাই তাহলে আমাদের জামালপুরের দিকে যাই, আমাদের দিকে উত্তর পশ্চিম কোণ যেটা, তাহলে আমাদের আবার রংপুরি ভাষা যেটাকে বলে, ওটা কামরূপের একটি ভাষা। তো রংপুর দিয়ে আবার এক প্রাকৃত ওইখানকার আঞ্চলিক ভাষা এদিক দিয়ে ঢুকতেছে। এই সকল সমন্বয়ে আমাদের ভাষা একটা জগা খিচুড়ি রূপ নিয়ে একটি আঞ্চলিক ভাষা তৈরি হয়েছে। সেই আঞ্চলিক ভাষার আমরা নদীকেন্দ্রিক দুইটা ভাগ করতে পারি, একটা হলো পশ্চিম ময়মনসিংহ, একটা পূর্ব ময়মনসিংহ। পূর্ব ময়মনসিংহের কিছু কিছু টান পশ্চিম ময়মনসিংহ নেই। পূর্ব ময়মনসিংহের টানটি একেবারে নিজস্ব বেশি, ওখানে কৃত্রিমতা কম। কেন কৃত্রিমতা কম? যে ওখানে মিশ্রণটা কম হয়েছে তুলনামূলকভাবে। এক হলো নদীর ওই পার বলে, প্রাকৃতিকভাবে দুর্যোগ বলে, হাওর বেষ্টিত অঞ্চল বলে, যোগাযোগের কোনো উপায় ছিল না বলে, তার উজানে পাহাড় থাকায় ওখানেও মানুষ ওখানে আসতে পারে নাই, সব বিচ্ছিন্নতার মধ্যে একটা দ্বীপের মতো এরা বসবাস করতে বলে ময়মনসিংহে ততদিনে মিশ্র হয়ে গেছে ভাষা। এই ভাষাটা আমরা বলতে পারি যে শুধুমাত্র অস্ট্রিক আর দ্রাবিড় ভাষা দিয়ে এটা করে ওঠেনি, এটা পরবর্তীতে অস্ট্রিক আর দ্রাবিড় ভাষাটা বিলুপ্ত পথের দিকে যখন গিয়েছে, ব্রাহ্মণ্যবাদ যখন মাথাচাড়া দিয়ে উঠেছে, ব্রাহ্মণ্যবাদের সংস্কৃতি বা সংস্কৃতায়ন বা তৎসম শব্দ যখন আমাদের এই সব অঞ্চলে প্রবেশ করেছে, খাঁটি বাংলা শব্দকে তারা অপিনহিতি করে করিয়াকে কইরা, মারিয়াকে মাইরা, এরকম করে করে তারা একটা নিজস্ব ভাষা নিজেরাই তৈরি করেছে। প্রাকৃত শব্দ সেটাও ছিল, তদ্ভব শব্দ ছিল, দেশি শব্দ ছিল, কিছু কিছু মুসলিম আমলের আরবি ফার্সি, কিছু কিছু বিদেশি শব্দ ছিল। এই সকল শব্দের ভাণ্ডার নিয়েই আমাদের যেটি গড়ে উঠেছিল সেটা হলো গীতিকার ভাষা বলি বা ময়মনসিংহের ভাষা বলি। ময়মনসিংহের ভাষা মূলত ওই আঞ্চলিক ভাষা, উপভাষা, এটা বঙ্গাল উপভাষা বলি বা গৌরীয় বা মাগধী প্রাকৃতের ভাষা বলি, এটির একটি সম্মিলিত একটা রূপ। কারণ পশ্চিমবাংলা আর উপভাষা নাই, নাগরিক ভাষা হয়ে গেছে। আমরা তার আগের ধাপটা অর্থাৎ আমরা অপিনহিতি প্রধান, যখন সাধু ভাষার কোরিয়া শব্দটি ক্রিয়াপদটি কইরা বানাইছি, এই কইরাটা হলো আমরা হলাম আসল প্রাকৃত, আমরা মধ্যবর্তী স্তরটি। আবার সাধু ভাষা যেটা, ওটাও যেহেতু সাহিত্যিকরা বানিয়েছে ওই ভাষাটাও, হ্যাঁ, কিংবা পানির হাতে কিছু তৈরি হয়েছে, ওটাও কৃত্রিম ভাষা। তাহলে মাঝখানে রইল কি? মাঝখানের যে অকৃত্রিম ভাষা যেটা মানুষ বানিয়েছে, প্রাকৃত জন বানিয়েছে, যাকে বলি প্রাকৃত ভাষা।
হ্যাঁ, সেটা মাগধী হোক আর গৌড়ীয় প্রাকৃত হোক, সেই প্রাকৃত ভাষার মূল যে জায়গাগুলোর মধ্যে যে যে জায়গায় আমাদের পূর্ব বাংলায় বেশি প্রাকৃত ভাষার এটা পূর্ব বাংলায় বেশি এই মধ্যবর্তী স্তরটি, সেই প্রাকৃত ভাষাটিকেই আমরা সবচেয়ে যে সরস যে জিনিসটা সেটা আমরা ময়মনসিংহ গীতিকার মধ্যে লক্ষ্য করতে পারি। গীতিকাকে আমরা দলিল হিসেবে উপস্থাপন করতে পারি এবং যুগ যুগ এই দলিল থাকবে, আর মানুষ দেখবে যে এখানকার ভাষাটা একেবারেই কি বলে অকৃত্রিম, এবং এই অকৃত্রিম ভাষার উপর দাঁড়িয়ে পৃথিবী বিখ্যাত সাহিত্য ভাণ্ডার গড়ে উঠেছে। তো মানুষের ভাষা বদলে যায় মুখে মুখে। মানুষ যখন যে অঞ্চলে বাস করে সেই অঞ্চলের তার যে একটা নিজস্ব টিউন থাকে, সুর থাকে, স্বর থাকে, জেনেটিক ব্যাপারটা থাকে, বংশানুক্রমিক একটা ধারা থাকে। আমার দাদা যেভাবে বলছে, আমার বাবা তার একটু একটু উন্নত করলো, ওই কাছাকাছি ছিল, আমি সেটাকে বহন করছি, এরকম একটা ধারাবাহিকভাবে আমরা এটা বংশানুক্রমিকভাবে আমরা বহন করেছি। আমরা যেটুকু বিচ্ছিন্ন দ্বীপের মতো ছিলাম, আমাদের যোগাযোগ ব্যবস্থাটা যেহেতু একটু অন্যরকম ছিল, সেহেতু আমরাই একমাত্র মৌলিক দাবি করতে পারি যে মাগধী প্রাকৃতর যে বা যে কোনো বিশুদ্ধ প্রাকৃত যেটাকে বলে, সেই প্রাকৃতটাকে আমরাই সবচেয়ে সুন্দরভাবে ধারণ করেছি। আমরা যখন গ্রামে থেকে শহরে এসেছি, গ্রামের ভাষায় ভুলে গেছি, গ্রামের ভাষা বলতে পারি না, দুই সাইডে বলো কথা বলতে পারি এই আর কি। এই হেবালা, ঠিক আছে, কুনু গেছিলা, এই ধরনের শব্দ এখন মানে আমরা নিজেরাই যেমন লজ্জা পাই, এই লজ্জা পাইতে পাইতে আরও আমাদের ভাষাটাকে মেরে ফেলেছি। এই লজ্জাটা যদি আমরা না পাইতাম, পৃথিবীর অনেক জায়গায় এই ভাষাগুলোকে দুইটা ভাষায় বলে, ঘরে এবং ইয়েতে, মানে আসর ভালো আসরে যে সে ভালো ভাষায় কথা বললো, অসুবিধা কোথায়? যেমন আমরা ইংরেজি বলি ওরকম বললাম, কিন্তু আমাদের পাশাপাশি করে আঞ্চলিক ভাষায় কথা বলাটা উচিত ছিল। আমরা যদি আমার অস্তিত্ব বা আমার ঐতিহ্য রক্ষা করতে চাই, আমি কি ছিলাম, আমার অতীতকে যদি ভুলে না যাই, এইটিকে যদি আমি সংরক্ষণ করতে চাই, পৃথিবীর অন্যান্য দেশ যেভাবে সংরক্ষণ করছে আমাদের সেই পদ্ধতি মানে চালু করতে হবে। বিশ্ববিদ্যালয়গুলোতে এই ভাষাটার একটা চর্চা, আলাদা একটা চর্চার একটা অবকাশ রাখতে হবে। এবং ঘরে বাইরে আমরা যেটা বলছিলাম যে দুইটা ভাষা একসঙ্গে বললে মন্দ কোথায়? আমি আমার আঞ্চলিক ভাষায় আমি কথা বলবো, সেটা আমরা নিজেদের মধ্যে বলতেই থাকবো, যাতে এটা বন্ধ না হয়, নন স্টপ থাকে। আর পাশাপাশি আমরা যেটাকে প্রমিত বলি, ওই উচ্চারণ আমাদের যেতে হবে, যেহেতু না যাওয়া ছাড়া উপায় নেই, ওই স্ট্যান্ডার্ডের দিকেও যেতে হবে, পাশাপাশি আন্তর্জাতিক ভাষাও আমার যেতে হবে। কিন্তু আমাদের সবটার সাথে একটা ব্যালেন্স, মানে ভারসাম্য রক্ষা করে যদি আমরা যাই, এবং আমরা যদি সবাই সচেতন হই, যারা শিক্ষিত হচ্ছে তারাই কিন্তু ভাষাটা মেরে ফেলছি, অশিক্ষিত লোকে কিন্তু মারবে না। এখন এই শিক্ষিত লোকগুলোর দায়িত্বটা কি তাহলে? যে তারা সন্তান, যে আমার পূর্বপুরুষ যেটা জন্ম দিয়েছে সে তাকে গলা টিপে মেরে ফেলবে, এটা যদি যেন শিক্ষিত মানুষের না হয়। শিক্ষিতের বুদ্ধির মধ্যে এই চৈতন্য জাগ্রত করতে হবে যে আমার বাপদাদার যে ভাষাটা, এখনো গ্রামের অঞ্চল যে ম্যাক্সিমাম মানুষ, এখনো অধিকাংশ মানুষ ওই ভাষাতেই কথা বলে, ঠিক আছে। তারা একটু পরিবর্তন করলেও খুব বেশি একটা পরিবর্তন কিন্তু তারা করবে না। ফলে এই তাদেরকে প্যাট্রোনাইজ করা বা তাদেরকে লজ্জা না দেওয়া, এবং আমাদের মধ্যেও তাদের ভাষাটা, যারা গ্রাম থেকে শহরে আসতেছি তারা যেন যদি চর্চাটা রাখে, তাহলে বাধ্য হয়ে আমার মতো যারা টেডি, আমরা যারা একটু বিশুদ্ধবাদী বেশি, তারাও বাধ্য হয়ে আমাদের ওদের দিকেই, আমাদের গ্রামাঞ্চলে সেই পল্লী প্রকৃতির ভাষার দিকেই কিন্তু আমাদের কিছুটা হলে যেতে হবে। ফলে আমরা ওই ভাষাটাকে দিয়ে আমরা ভাষা একটা তৈরি করব, যে ভাষাটা আঞ্চলিকতার প্রাধান্য থাকে, আমাদের অস্তিত্বের প্রাধান্য থাকবে, আমাদের ঐতিহ্যের প্রাধান্য থাকবে। এই নতুন প্রজন্মের প্রতি এইটাই একটা কথা যে আত্মঘাতী হওয়া যাবে না। প্রযুক্তি দিয়ে তো আমরা এটা রক্ষা করতে পারি, আমাদের প্রত্যেকের কাছে এই প্রযুক্তিতে থাকবে। আমাদের যখন আমরা কথা বলবো, আমাদের যখন ফেসবুকে যখন কিছু আমাদের কি বলে ইনস্ট্যান্ট কিছু কথা দিয়ে দিই, আমরা যে লাইভে যাই, আমরা যদি কথাগুলি আমরা আঞ্চলিক ভাষায় বলতে থাকি, হ্যাঁ, আঞ্চলিক ভাষাও থাকবে, আমাদের আবার শুদ্ধ ভাষা থাকলো, তাহলে আমরা কি হবে, একেবারে টানটা ভুলে যাব না। ভুলে না গেলেই এটা অস্তিত্বটা দীর্ঘমেয়াদী করা যাবে। আমাদের সংগ্রামটা, আমাদের নতুন প্রজন্মের সংগ্রামটা হচ্ছে এর অস্তিত্বকে দীর্ঘমেয়াদী করা। এবং যারা ভাষার শিক্ষক, ভাষাতত্ত্ব নিয়ে গবেষণা করে, তাদের ভূমিকা কিন্তু আরও বেশি। তারা কিন্তু সাহিত্য রচনা আঞ্চলিক ভাষায় করতে থাকবে, সেটাই ছেলেমেয়েরা পড়বে। তাহলে এটা বাঁচার একটা উপায়, আমরা আমাদের পূর্ব বাংলা ভাষায় একটু কথা বলি, সাহস করে বলি, তাহলেই আমাদের এটা রক্ষা পাওয়া সম্ভব।